নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো আজকের আপডেট খবরের দিকে। আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ খবর তা হচ্ছে বাংলাদেশের সাংসদ খুন। ইতিমধ্যে সেদিকে নজর রয়েছে নিউজ ভ্যানগার্ডের। বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম খুনের ঘটনায় ইতিমধ্যে যে আপডেট উঠে এসেছে তাতে করে বন্ধু গোপাল বিশ্বাসকে জেরা করছে পুলিশ। আরো একবার জানাই, বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজম খুনের ঘটনাতে তারই বন্ধু গোপাল বিশ্বাসকে এই মুহূর্তে জেরা চলছে পুলিশের। সাংসদ খুনের তদন্তে রয়েছে সিআইডির বিশেষ দল। আরো একবার জানাই, সাংসদ খুন, বাংলাদেশের সাংসদ খুন কলকাতায়, এবং এই ঘটনাতে এবার তদন্তের জন্য বিশেষ দায়িত্বে রয়েছে সিআইডি। ফরেনসিক পরীক্ষা চলছে, আবাসনের বিভিন্ন জায়গাতে এই পরীক্ষা চালানো হচ্ছে। যে খবর আমরা সকাল থেকে আজকে দেখাচ্ছি, বাংলাদেশের সাংসদ খুন, নিউ টাউনের বদ্ধ ফ্ল্যাটেই রয়েছে সমস্ত রহস্য, এমনটাই মনে করছে আপাতত তদন্তকারীরা। দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই ছবি নিউজ ভ্যানগার্ডের পর্দায়, যেখানে সিআইডি রয়েছে বিশেষ তদন্তে, ফরেনসিক টিম রয়েছে। যে যে জায়গাতে এই আততায়ীরা ঘোরাফেরা করেছে, খুন করেছে বলে মনে করা হচ্ছে, সেই সমস্ত জায়গাকে সিল করা হচ্ছে, এক প্রকার কর্ডন করা হচ্ছে। দেখাচ্ছি সেই ছবি। দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম খুনের ঘটনাতে বন্ধু গোপাল বিশ্বাসকে জেরা চলছে পুলিশের। তার সঙ্গে সাংসদ খুনের তদন্তে সিআইডির বিশেষ দল। কর্ডন করা হচ্ছে সেই সমস্ত জায়গা যেখানে আততায়ীরা ঘোরাফেরা করেছে, বিচরণ করেছে, সেই সমস্ত জায়গাকে সিল করে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। দেখাচ্ছে সেই ছবি। ইতিমধ্যে এই খুনের ঘটনায় 3 জন গ্রেপ্তার, 3 জন আটক হয়েছে বাংলাদেশে। এখনো পর্যন্ত এই খুনের মোটিভ কি হতে পারে, সমস্ত কিছুর তদন্ত চলছে, খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ গোয়েন্দা শাখা। তারই সঙ্গে এই যে বন্ধু যাকে জেরা করা হচ্ছে, তিনি তদন্তে অসহযোগিতা করছে, কারণ বেশ কিছু প্রশ্ন এড়িয়ে যাচ্ছে তদন্তকারীদের, এমনটাই প্রাথমিকভাবে খবর পুলিশের সূত্রে। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, সকাল থেকে নিউজ ভ্যানগার্ড নজর রাখছে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায়। কলকাতাতে এই মুহূর্তের কি ছবি ধরা পড়ছে? নিউ টাউনের বদ্ধ ফ্ল্যাটেই কি তাহলে সব রহস্য লুকিয়ে রয়েছে? কি বলবে? যেখান থেকে সাংসদের মৃতদেহ, বাংলাদেশের সাংসদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেই ফ্ল্যাটেই প্রাথমিকভাবে সমস্ত উত্তর রয়েছে। তবে গোয়েন্দারা যেটা মনে করছেন, যদি হার্ট অ্যাটাক হতো বা যদি মানে স্ট্রোক করে তিনি মারা যেতেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো পড়ে গিয়ে কপাল হালকা থ্যাতলাতে পারে, কিন্তু এত রক্ত থাকতে পারে না। সেইখানে কিন্তু চাপ চাপ 2-1 জায়গায় রক্তের দাগ লক্ষ্য করেছেন গোয়েন্দারা। পাশাপাশি তার যে বিছানাটা, সেই ফ্ল্যাটের যে বিছানাটা, সেই ফ্ল্যাটের বিছানাটা একেবারে এলোমেলো দেখতে পেয়েছেন গোয়েন্দারা, এমনটাই কিন্তু গোয়েন্দা সূত্রের খবর। সেই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে ওই সময়তে ওই বিছানাতে নিশ্চয়ই কোনো ধস্তাধস্তি হয়েছিল, যেই ধস্তাধস্তির জন্যই কিন্তু এত অগোছালো ছিল বিছানাটা। পাশাপাশি রক্তের দাগ কিভাবে মেঝের মধ্যে আসতে পারে, সেটাও কিন্তু তদন্তকারীরা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। কারণ হচ্ছে একা, মানে সেই ফ্ল্যাটে যদি তিনি একা থাকতেন, অনেক সময় হার্ট অ্যাটাক করে বদ্ধ ঘরে মানুষের মারা যাওয়াটা এটা অসম্ভব কিছু না, কিন্তু সেই ক্ষেত্রে যদি পড়ে যায়, বাথরুমে পড়তে পারে, সেই ক্ষেত্রে হালকা কপাল ফাটতে পারে, চ্যাপলাতে পারে, কিন্তু এইভাবে চাপ চাপ রক্ত কিন্তু সম্ভব নয়। পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে আরো কিছু, যে তার যে রান্নাঘর, সেই কিচেনেও নিশ্চয়ই কোনো পার্টি হয়েছিল বলে মনে করা হচ্ছে। কারণ কিচেনে অনেক গ্লাস, ব্যবহার হওয়া অনেক গ্লাস পাওয়া গেছে, অনেক প্লেট পাওয়া গেছে, এবং ফ্রিজে সেখানে পর্যাপ্ত খাবার ছিল, এবং মনে করা হচ্ছে যে ফ্রিজটি 2-3 দিন আগে চালানো হয়েছে। অর্থাৎ মারা যাওয়ার আগের সময়তে ফ্ল্যাটের ভিতরে কোনো পার্টি চলেছিল, যেই পার্টিতে একাধিক লোক ছিলেন, সেখানে খাওয়া দাওয়া হয়েছে, এইটা এক প্রকার নিশ্চিত গোয়েন্দারা। এখন ওই পার্টি চলাকালীন কোনো মদ খাওয়া হয়েছিল কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত গোয়েন্দারা নিশ্চিত নয়, কারণ সেখান থেকে কোনো রকম মদের বোতল কিন্তু উদ্ধার করতে পারেনি। মানে 2-3 দিন আগে ব্যবহৃত হওয়া কোনো মদের বোতল উদ্ধার হয়নি।
প্রাথমিকভাবে গোয়েন্দারা মনে করছেন যদি খাওয়া হয়ে থাকে তথ্য প্রমাণ লোপাট করার জন্য হয়তো সেই মদের বোতল সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু কিন্তু ওই ফ্ল্যাটের ভিতর এখন কারা কারা ছিল, মানে এই সাংসদ, বাংলাদেশের সাংসদ মারা যাওয়ার আগে কারা কারা ছিল, সেটাই কিন্তু তদন্তকারীদের বেশি ভাবাচ্ছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা দুটি জিনিস কার্যত লক্ষ্য রাখছে, যে এই সমস্ত বিলাসবহুল ফ্ল্যাটে কিন্তু নিরাপত্তা রক্ষীরা থাকে। নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করা করছে যে কবে লাস্ট তাকে বাইরে দেখেছিল, তারপরে আর তাকে বাইরে বেরোতে দেখেনি। এইটা যেমন প্রাথমিকভাবে তারা জিজ্ঞাসাবাদ করছে, যেমন ফ্ল্যাটের ভিতরে কারা কারা এসেছিল, কোথা থেকে এসেছিল, ফ্ল্যাটে রেজিস্টার্ড যে বুকটা থাকে আবাসনে, সেই রেজিস্টার্ড বুকে কাদের সই ছিল, সেই ফোন নাম্বার গুলি কি, যদি গাড়িতে করে আসে সেই গাড়ির নাম্বার কত, সেইগুলো কিন্তু ফ্ল্যাট আবাসনের যে নিরাপত্তা রক্ষী তাদের টুকে রাখা কিন্তু প্রাথমিকভাবে কাজ। সেইগুলোকে প্রথমে কার্যত এই বিষয় রেজিস্টার যে বুকটা, সেই রেজিস্টার বুকটা দেখছে এবং রেজিস্টার বুকের থেকে দেখে তারপর যে আবাসনের ভিতরে, যেহেতু বিলাসবহুল আবাসন, প্রত্যেকটা কোনায় সিসিটিভি ছিল, সেই সময়তে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে গোয়েন্দারা যে কারা কারা সেদিন সত্যি 2-4 দিনের মধ্যে ওই সাংসদের ফ্ল্যাটে এসেছিলেন, বাংলাদেশের সাংসদে, মৃত সাংসদের, সেটা কিন্তু প্রাথমিকভাবে গোয়েন্দারা দেখছেন। এবং গোয়েন্দাদের লক্ষ্য হচ্ছে যে লাস্ট কবে যারা আসতেন তারা কবে বেরিয়েছেন, যেদিন লাস্ট বেরিয়েছেন হয়তো সেই দিনই তিনি খুন হয়েছেন বলে একদম নিশ্চিত এই ব্যাপারে সিআইডির গোয়েন্দারা। এবং সিআইডির গোয়েন্দারা এইটা অনুমান করার এখন চেষ্টা করছে, ইতিমধ্যেই গতকাল ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দারা কিছু ইনফরমেশন ঢাকা পুলিশকে দিয়েছে। ঢাকা পুলিশ সেই ইনফরমেশনের বেসিকে 3 জনকে ইতিমধ্যেই কিন্তু তারা ঢাকাতে গ্রেফতার করেছে এবং তাদের একটি দল ইতিমধ্যেই সিআইডির আধিকারিকরা তাদের জিজ্ঞাসা নীল, এখানেই প্রশ্ন যে এই যে 3 জন ইতিমধ্যেই গ্রেপ্তার ঢাকাতে, তার সঙ্গে একজন মহিলার নাম কিন্তু বারবার উঠে আসছে, সেই মহিলার সঙ্গে কি যোগাযোগ থাকতে পারে এই মৃত সাংসদের, এখনো পর্যন্ত কি কিছু জানা সম্ভব হয়েছে? দেখো, গোয়েন্দারা প্রথমেই যেটা বলছি, গোয়েন্দারা তদন্তটা 3টে ভাগে করছে। এক হচ্ছে একটা ভারতের ভাগে, যার বন্ধুর বাড়িতে এসেছিল, সেই বন্ধুকে ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা তারা জিজ্ঞাসাবাদ করছে। 2 হচ্ছে সাংসদ যেদিন বাংলাদেশ থেকে প্রথম আসে, সেই প্রথম আসাতে তার সঙ্গে কারা কারা ছিলেন, সেটা বাংলাদেশ অভিবাসন দপ্তর এবং ভারতের যে অভিবাসন দপ্তর সেই জায়গাতে চেক করলেই কিন্তু পাওয়া সম্ভব। ইতিমধ্যে হয়তো সেই তথ্য ইতিমধ্যে গতকালই ব্যারাকপুর পুলিশ কমিশনারের পাওয়া গেছে, পেয়ে গিয়েছে বলেই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনার ইমিডিয়েট ঢাকাকে খবর দিয়েছে। সে 3 জনের নামে তারা ইনফরমেশন দিয়েছে, সেই 3 জনকে ইতিমধ্যেই ঢাকা আজকে গ্রেফতার করে, ঢাকা পুলিশের যে গোয়েন্দা দল তারা কিন্তু আজকে গ্রেফতার করেছে। এবং তদন্তকারী আধিকারিকরা দেখছেন যে এই সময়তে আর কারা কারা ভারতে এসেছে, যে তার খুনের পিছনে কোনো সুপারি কিলার যুক্ত কিনা, বাংলাদেশি কোনো সুপারি কিলার যুক্ত কিনা, বা ভারতের কোনো সুপারি, পশ্চিমবঙ্গের কোনো সুপারি কিলার যুক্ত কিনা, সেই জায়গাটাই তদন্ত করছে এখন গোয়েন্দারা। এবং বাংলাদেশে যে সমস্ত সুপারি কিলাররা মাঝে মধ্যে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে ভারতে, তাদের একটা চার্ট তৈরি করে ইতিমধ্যেই বাংলাদেশকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত সুপারি কিলাররা 1 মাসের মধ্যে ভারতে এসেছে কিনা বা সেদিন ভারতে এসেছে কিনা সেইটা ভারত সরকারকে ইতিমধ্যেই জানাতে। এখন এই তদন্তের গতিবেগ একটু দেরি হবে, তার কারণ হচ্ছে এটা তো পশ্চিমবঙ্গ সরকার ভার্সেস ঢাকার মামলা নয়। পশ্চিমবঙ্গ সরকার হলেও এই মামলা কিন্তু ভারত সরকারের বিদেশ মন্ত্রকের, ভারত সরকারকে বিদেশ মন্ত্রকের অধীনে সমস্ত কিছু জানাতে হবে। ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পারমিশন নিয়ে তারপর কিন্তু সিআইডি যাক আর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তারা যাক, এই দুই পুলিশ কর্তাদেরই কিন্তু ভারত সরকারের যে বিদেশ মন্ত্রক তাদের অনুমতি নিয়ে তারপর বাংলাদেশে যেতে হবে। সেইখানে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সহযোগিতা লাগবে এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতা লাগবে। এতগুলি দপ্তরের সমন্বয় রেখে কিন্তু পশ্চিমবঙ্গের যারা সিআইডির কর্তারা আছে তাদের কাজ করতে হবে। যদিও সিআইডির কর্তারা আশাবাদী আগামী 2-1 দিনের মধ্যেই ঢাকাতে সিআইডির কর্তারা এবং বিধাননগর মার্চনা করবেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের কর্তারা, তারা চলে যেতে পারবে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই
এবং সিসিটিভির যে ফুটেজ, সেই সিসিটিভির ফুটেজগুলি লক্ষ্য করলেই তাহলেই কিন্তু বোঝা যাবে যে যেই তিনজনকে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই সাংসদের খুনের ঘটনায় কতটা যুক্ত। পাশাপাশি দমদম এয়ারপোর্ট এবং যে সমস্ত স্থল বন্দরগুলি আছে সেইখানেরও কিন্তু ইতিমধ্যেই সিসিটিভির ফুটেজ চেয়ে পাঠিয়েছে সিআইডির কর্তারা। তার কারণ হচ্ছে যদি এই অভিযুক্তরা যদি স্থলবন্দর হয়ে আসে তাহলেও তাদের আসার একেবারে নিশ্চিত কনফার্মেশন চাইছেন সিআইডির গোয়েন্দারা। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই খুনের পিছনে অন্তর্নিহিত অর্থ কি বা এই খুনের পিছনে রহস্য কি। একেবারে এখানেই জানতে ইচ্ছা করছে যে 12 তারিখে তিনি কলকাতাতে গেলেন, আজকে 22 তারিখে তিনি খুন হলেন, এই যে 10টা দিন তিনি কলকাতাতে থাকলেন, অর্থাৎ ঠান্ডা মাথাতেই খুন করা হয়েছে, কিন্তু কেন, এর পেছনে কারণ কি হতে পারে, কি মনে করছে এখন অবধি তদন্তকারী দল? দেখো, যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে বাংলাদেশের থেকে এই বাংলাদেশের যিনি এমপি, আওয়ামী লীগের তিনবারের প্রভাবশালী এমপি, তিনি কিন্তু প্রথমেই বরানগর থানাস্থিত যে তার বন্ধু গোপাল, সেই গোপালের বাড়িতে প্রথমে যায়। সেখানে যথাসম্ভব একদিন তিনি সেখানে ছিলেন, তিনি খাওয়া দাওয়া করেছেন। সেইখানে কোনো ব্যবসায়িক সূত্র নিয়ে কিছু একটা আলোচনা হয়েছে বলে প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান। তারপর তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের বউবাজার নামে যেটা বিখ্যাত স্বর্ণ ব্যবসার জন্য সেইখানে এই বাংলাদেশের সাংসদ গিয়েছিলেন। তারপরেই একটা সন্দেহ হচ্ছে তাহলে কি স্বর্ণ ব্যবসার সঙ্গে এই সাংসদ যুক্ত। আমরা সবসময় জানি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সোনা যে পাচারকারীরা তারা কিন্তু অনেকটাই মানে শক্তিশালী, এবং পাশাপাশি হুন্ডির ব্যবসা মূলত বউবাজার এবং বড়বাজার এবং পোস্তা এই যে কলকাতার অঞ্চলগুলি সেইগুলি হচ্ছে হুন্ডির ব্যবসার জন্য জগৎ বিখ্যাত। শুধুমাত্র বাংলাদেশ না, গোটা পৃথিবীর হুন্ডির টাকা সেখান থেকে আসে এবং সেখান থেকে বিভিন্নভাবে কালো টাকা বিভিন্নভাবে ডিসপাস হয়। তো এই হুন্ডির ব্যবসার সঙ্গে কোনো মতে কোনো কানেকশন আছে কিনা সেটাও কিন্তু তদন্তকারী আধিকারিকরা দেখছেন, এবং বেশ কয়েকজন এই যারা বিদেশের সঙ্গে বিশেষ করে হুন্ডির ব্যবসার সঙ্গে কোটি কোটি টাকার যাদের লেনদেন সেই রকম কয়েকজনকে প্রাথমিকভাবে কিন্তু তাদের কাছেও গোয়েন্দারা পৌঁছে ইতিমধ্যেই গেছে। তো প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ব্যবসা সংক্রান্ত কোনো কারণ থাকতে পারে, এবং ব্যবসা সংক্রান্ত কারণ থাকার জন্যই কোনো দেনার দায়ে হয়তো কোনো পক্ষ জড়িয়ে গেছিল। এই দেনার দায়ে জড়িয়ে যাওয়ার জন্যই কিন্তু এই যে বাংলাদেশের এমপি তিনি হয়তো প্রচুর টাকা পেতেন এই লোকগুলির কাছ থেকে, তার জন্য তাকে সুকৌশলে সরিয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দাদের যেটা প্রাথমিকভাবে অনুমান যে নিউ টাউনের যে বন্ধ ফ্ল্যাট, সেই বন্ধ ফ্ল্যাটে যারা এসেছেন তারা সবাই এই এমপির, আওয়ামী লীগের যে এমপি সেই এমপি অত্যন্ত ঘনিষ্ঠ, তার জন্যই কিন্তু তিনি তাদের ফ্ল্যাটে অ্যালাউ করেছেন। এবং শুধু অ্যালাউ না, প্রায় 2-3 দিন ধরে ওই ফ্ল্যাটে বিভিন্ন আলোচনা হয়েছে, বিভিন্ন নেগোসিয়েশন হয়েছে, এবং তারপরে ওই ফ্ল্যাটে কোনো এক সময় ওই এমপি কে খাওয়ার সঙ্গে এমন কিছু মিশিয়ে দেওয়া হয় যাতে তিনি একদম শরীর দুর্বল হয়ে পড়ে। তারপরে কোনো মুহূর্তে হয়তো তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন গোয়েন্দারা। যদিও বডিটিকে ইতিমধ্যেই আর্জিকল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, সেখানে ফরেন্সিক পোস্টমর্টম হবে। ফরেন্সিক পোস্টমর্টম হওয়ার পরই বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি। অন্যদিকে আজকে আমরা দেখছিলাম যে সিআইডির গোয়েন্দারা যেখান থেকে লিফটে ওঠে, সেই লিফট কিন্তু চারিদিক থেকে ঘিরে দেওয়া হয়েছে, এবং সেখানে যাতে কেউ প্রবেশ করে তথ্য প্রমাণ নষ্ট না করতে পারে তার জন্য কিন্তু চারিদিক থেকে সেখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে বিধাননগরের গোয়েন্দারা, মার্জনা করবেন ব্যারাকপুর এবং সিআইডির গোয়েন্দারা। পাশাপাশি সিআইডির যে নিজস্ব ফটোগ্রাফার টিম, সেই ফটোগ্রাফার টিম এসছে, বেশ কিছু ছবি তারা তুলেছে, এবং তাদের যে লেজার প্রিন্ট, যে খালি চোখে সাধারণত ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় না, সেই জায়গাতে দেখা যায় হচ্ছে লেজার প্রিন্ট দিয়ে কিন্তু সেই সমস্ত ফিঙ্গারপ্রিন্টের আঁচ করতে পারেন গোয়েন্দারা। সেই রকম লেজার প্রিন্ট দেওয়া হয়েছে, সেই লেজার প্রিন্টে কিন্তু একাধিক মানুষের ছাপ পাওয়া গেছে। তাতেই কিন্তু কনফার্ম যে ওই ঘরে একাধিক মানুষ আসতেন, থাকতেন, একদিন ছিলেন, এবং তাকে খোঁজ না পেয়ে যে তার বন্ধু গোপাল বাবু যে নিখোঁজ ডায়েরি করেছেন, এটা একটা বানানো গল্প বলেই প্রাথমিকভাবে মনে করছেন। যদি সত্যি তিনি তার বন্ধুর জন্য এত উদগ্রীব হতেন
তাহলে কেন তিনি একটি জিডি করে দায় সারলেন? তারপরে তার বন্ধুর খোঁজ পাওয়া যাচ্ছে না, তার যে উৎকণ্ঠা তার শরীরে, সেটা কেন ছিল না সেটাই কিন্তু গোয়েন্দাদের আরো বেশি চিন্তা। এবং গোয়েন্দারা মনে করছেন যে তার বন্ধু, বিদেশের একজন বন্ধু তার বাড়িতে এসেছে, তারপর সেখান থেকে বিভিন্ন কাজে গেছে, তিনি জানেন নিখোঁজ। একটা জিডি ডায়েরি করেই তিনি তার কেন এত বড় দায়িত্ব সারলেন, কেন বাড়িতে খবর দিলেন না, পুলিশের কাছে কেন বারবার আসলেন না, এইগুলোই কিন্তু মানে যখনই গোয়েন্দাদের মনে প্রশ্ন এসছে, তখনই কিন্তু গোয়েন্দারা এই গোপালকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে। আটক করে তাকে কিন্তু ম্যারাথন জেরা কিন্তু ইতিমধ্যেই করছে। তার ম্যারাথন জেরার মধ্যে এবং কারা কারা সেই ঘটনায় ছিল, যে 3 জন আটক হয়েছে, তাদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করলেই এই ঘটনার সত্যতা প্রকাশ্যে চলে আসবে বলে মনে করছেন প্রাক্তন গোয়েন্দারা। নীল, এই জায়গাতে বডির চারপাশে কি কোনো রক্তের ছাপ বা রক্তের দাগ বা কোনো আর্মস কি পাওয়া গেছে? গোয়েন্দারা কি বা ফরেনসিক টিম কি কোনো কিছু উদ্ধার করেছে এখনো অবধি? না, দেখো, আর্মস এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা আর্মসের কোনো সূত্র এখনো পর্যন্ত গোয়েন্দারা পায়নি। তবে রক্তের দাগ উদ্ধার হয়েছে, তবে সেই রক্ত যে কোনো ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে যে রক্ত হওয়া উচিত সেটা কিন্তু নয়। তবে রক্ত কিন্তু লক্ষ্য করেছেন গোয়েন্দারা, রক্তের দাগ উদ্ধার করেছেন, তবে সেই দাগ পড়ে যাওয়ার দাগ নয়, এটাও গোয়েন্দারা কনফার্ম। তার মানে প্রাথমিকভাবে গোয়েন্দারা যেটা মনে করছেন যে তাকে প্রথমে এমন কিছু খাবারের সঙ্গে খাইয়ে দেওয়া হয়েছে যে তিনি সম্পূর্ণ দুর্বল পড়েছেন। তারপরে হয়তো তাকে শ্বাসরোধ করা হয়েছে। শ্বাসরোধ করার সময় হয়তো যে ধস্তাধস্তি, সেই সময়তে হয়তো তাকে কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে, সেই আঘাতের ফলেই হালকা রক্তপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন গোয়েন্দারা। তবে কালকের মধ্যেই ফরেনসিক যে টিম, সেই ফরেনসিক টিমের মেডিকেল যে ফরেনসিক টিম, তার রিপোর্ট চলে আসলেই গোয়েন্দারা শিওর হয়ে যেতে পারবেন যে কিভাবে আদতে এই সাংসদের, বাংলাদেশের প্রভাবশালী 3 বারের সাংসদের মৃত্যু হলো। একেবারে তাই। অনেক ধন্যবাদ নীল তোমায়। আমরা নজর রাখবো এই খবরের দিকে। দিনভর নিউজ ভ্যানগার্ড দেখিয়েছে বাংলাদেশের সাংসদ, আওয়ামী লীগের তিনবারের সাংসদ, প্রভাবশালী এক প্রকার বলা যায় নেতা, তিনি খুন হয়েছেন। বাংলাদেশ থেকে এসেছিলেন ভারতের কলকাতাতে, 12ই মে তিনি এসেছিলেন এবং তারপরে খুব ঠান্ডা মাথায় সুকৌশলে তাকে খুন করা হয়েছে আজকে, এমনটাই তথ্য বা এমনটাই বক্তব্য উঠে আসছে গোয়েন্দা শাখার পক্ষ থেকে। ও অন্যদিকে ফরেনসিক টিম এই মুহূর্তে যাবতীয় তদন্ত জারি রেখেছে, প্রক্রিয়া চলছে সমস্ত কিছুর, যেমনটা খবর উঠে আসছে কলকাতা থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।